কি অ্যাসিড বেস যে থিওরি ছিল সেটা দুইটা থিওরি নিয়ে আলোচনা করেছি, একটা কি আরএনএসের মতবাদ আর একটা কি ব্রনস্টেড-লাউরির মতবাদ। সো আজকে আমরা দেখবো হলো লুইসের ইলেকট্রনের মতবাদ। সো লুইসের মতে অ্যাসিড কাদেরকে বলছি? লুইসের মতবাদ অনুযায়ী অ্যাসিড হলো মূলত কি ইলেকট্রন গ্রহীতা, ঠিক আছে। অর্থাৎ লুইসের মতবাদ অনুযায়ী যে সকল রাসায়নিক শর্তকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে কি আমরা অ্যাসিড বলবো, অর্থাৎ ওয়ান পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর, ঠিক আছে। আর বেস কাদেরকে বলছি? বেস হলো মূলত লুইসের মতবাদ অনুযায়ী হলো ইলেকট্রন দাতা, অর্থাৎ যে সকল রাসায়নিক শর্ত কি এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে লুইসের মতবাদ অনুযায়ী আমরা বেস বা ক্ষার বলবো, অর্থাৎ ইলেকট্রন দাতা। সো এখানে লিখতে পারি কি ওয়ান পেয়ার ইলেকট্রন ডোনার, ঠিক আছে। সো এটা ছিল লুইসের মতবাদের আসলে কি মূল জিনিসটা। সো এটা যদি একটু মার্ক করি, সো এই জিনিসটা একটু মার্ক করে দিই, ঠিক আছে। সো এখন আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু লুইসের আসলে কি এই যে মতবাদটা কি ইলেকট্রনের উপর ভিত্তি করে দেওয়া, যার কারণে এটাকে কি ইলেকট্রনের মতবাদ বলা হচ্ছে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে বেসড অন ইলেকট্রন, ঠিক আছে। সো লুইস অ্যাসিড কাদেরকে বলছি? সো লুইসের মতবাদ অনুযায়ী সো লুইস অ্যাসিড তাদেরকে বলছি যে সকল যৌগতে কি আমরা অষ্টক সংকোচন দেখতে পারবো, ঠিক আছে। আর লুইস বেস কোনগুলাকে বলবো? যেগুলোর মধ্যে কি অষ্টক সম্প্রসারণ দেখতে পারবো, ঠিক আছে। সো এটা হলো কি লুইসের অ্যাসিড আর বেস চেনার একটা কি সহজ উপায়। সো এটা একটু মার্ক করে দিই। সো আই হোপ এখন এই জিনিসটা নিয়ে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন এই জিনিসটা নিয়ে আরেকটু যদি একটু ডিটেলসে বলি। সো এই যে লুইস অ্যাসিড আছে এগুলোর আমরা আসলে এক্সাম্পল গুলো দেখি, ঠিক আছে। হোয়াইট কালারটা দেখি। সো লুইস অ্যাসিডটাকে তুমি মূলত তিনটা টাইপে ভাগ করতে পারো। সবার ফার্স্টে দিতে পারো হলো প্রশম, এগুলো মূলত কি একদম আমরা যৌগ হিসাবে দেখবো। যেমন বলতে পারো কি, অর্থাৎ যে অষ্টক সংকোচন যে যৌগগুলো আছে সেগুলোর কথা বলতে পারো, যেমন কি BF3, বেরিলিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপর আয়রন ক্লোরাইডের কথা বলতে পারো, জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। এই টাইপের যৌগগুলো কি আমার কি লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। তারপর আরেকটা টাইপ আসে ক্যাটায়নিক। সো ক্যাটায়নিক হিসেবে তুমি এমন জিনিসগুলো নিতে পারো যেগুলো আসলে কি ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেমন সিলভার প্লাস আয়নের কথা বলতে পারো, ক্যালসিয়াম 2+ এই আয়নটার কথা বলতে পারো, কপার 2+ এটার কথা বলতে পারো, হাইড্রোজেন আয়নের কথা বলতে পারো, বা আয়রনের আয়নগুলোর কথা বলতে পারো, ঠিক আছে। তারপর আরেকটা টাইপে ভাগ করতে পারো, সেটা হলো অধাতব অক্সাইড। সো অধাতব অক্সাইডের এক্সাম্পল বলতে যেমন কার্বন ডাইঅক্সাইড কথা বলতে পারো, সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড এগুলোর কথা বলতে পারো, ঠিক আছে। সো এইগুলো হলো আমার কি লুইস অ্যাসিডের এক্সাম্পল, ঠিক আছে। এই এক্সাম্পলগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আছে। সো তোমরা এই জিনিসগুলো বই থেকে আরো ভালোভাবে ডিটেলসগুলো দেখে নিবে। তারপর আসে হলো কি লুইসের ক্ষারের কথাই। সো লুইসের ক্ষারটাকেও তুমি কি সেম ভাবে তিনটা টাইপে ডিভাইডেড করতে পারো। সো ফার্স্টে আসি প্রশম বা যেগুলো যৌগ আকারে থাকে। সো এখানে তুমি বলতে পারো অ্যামোনিয়ার কথা বলতে পারো, পানির কথা বলতে পারো, ফসফিনের কথা বলতে পারো, ঠিক আছে।
অর্থাৎ যেগুলোর মধ্যে কি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পাবা, এক জোড়া বা একাধিক মুক্ত জোড়া ইলেকট্রন পাবা, সেগুলোই কি লুইস ক্ষার হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, তারপর আরেকটা টাইপ ভাগ করতে পারো, সেটা হলো কি অ্যানায়নিক। অ্যানায়নিক হিসেবে যে কোনো হ্যালোজেন আয়নের কথা বলতে পারো, সায়ানাইড আয়নের কথা বলতে পারো, হাইড্রোক্সিল আয়নের কথা বলতে পারো। ঠিক আছে, এগুলো সবগুলো কি লুইস ক্ষার হিসাবে কাজ করবে। তারপরে লাস্টের টাইপটা দেখবে যে এটা আসলে একটা স্পেশাল টাইপ, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত। যখন এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকে, অর্থাৎ এদের যে কোনো একটা থেকে একটা যে কোনো ধরো যে ক্যাটায়ন এসে যুক্ত হয়, তখন সেটাও কি আমার লুইস ক্ষার হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, এটা একটা স্পেশাল টাইপ। এইগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আরো ডিটেলস ভাবে দেখবো। ঠিক আছে, সো চলো আমরা এখন কিছু কোশ্চেনের প্র্যাকটিস করি। ঠিক আছে, সো সবার ফার্স্টে যদি এই কোশ্চেনটা সলভ করি, সো কি দেওয়া আছে এখানে, কি বলছে, আর একটা অনুবন্ধী ক্ষার চাইছে। ঠিক আছে, বাইফসফেট আয়নের কি অনুবন্ধী ক্ষার চাইছে আমার কাছে। সো এখন আমরা কি তোমাদেরকে ওই আগের ক্লাসে একটা শর্টকাট ট্রিক্স শিখে দিয়েছিলাম, যখনই কি অনুবন্ধী ক্ষারের কথা বলবে তখন কি হবে, সবসময় একটা হাইড্রোজেন কি আমরা কম লিখবো। তাহলে যদি একটা হাইড্রোজেন কম লিখি, তাহলে এটার সংকেত কি আসতেছে, PO4 2-, তাহলে এটা কোন অপশন আছে? সো এটা আসলে কি আমার এই অপশন আছে। ঠিক আছে, সরি এটা PO4, কিন্তু এটা 3- হবে, যেহেতু একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, যার কারণে কি মাইনাস আরেকটা বেশি আসবে। সো এটা PO3- হবে। সো আনসার হলো আমার বি নাম্বারটা। ঠিক আছে, তারপর বলছি নিচের কোনটি লুইস অ্যাসিড। সো লুইস অ্যাসিড কোনগুলো হবে, যেগুলোর মধ্যে যৌগগুলোর মধ্যে কি অষ্টক সংকোচন দেখা যাবে। সো দেখো এখানে কি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাই কি আমার আনসার হবে। কারণ কি এই একটা যৌগের মধ্যে কি অষ্টক সংকোচন দেখতে পারবো, আর বাকিগুলো কি এই যে অ্যামোনিয়া, পানি, এগুলোর মধ্যে কি মুক্ত জল ইলেকট্রন, অ্যালকোহল আছে, মুক্ত জল ইলেকট্রন বিদ্যমান। সো এগুলো কি সবসময় লুইস ক্ষার হিসাবে কাজ করবে। তারপরের প্রশ্নটা দেখো কি বলছে, নিচের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি। প্রোটন আসক্তি আসলে কাদের থাকে, মূলত ক্ষারের থাকে, এটা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে আনসার হবে কি অ্যামোনিয়া। সো এখানে ফসফিন হলো না কেন, ফসফিন আর অ্যামোনিয়ার মধ্যে যেহেতু নাইট্রোজেন আকারটা কি ছোট, যার কারণে কি এটা বেশি সক্রিয় হবে। ঠিক আছে, সো তারপরে আরেকটা দেওয়া আছে যে বাইফসফেট আয়নের অনুবন্ধী ক্ষারক চাইছে, অর্থাৎ যখন ক্ষারক বলা হয় তখন কি একটা এইচ আমার কি কম লিখবো। একটা এইচ যদি কম লিখি তাহলে কি হইতেছে সালফাইড। এই আরটা হচ্ছে, সো আনসার কি হবে আমার বি নাম্বারটা। ঠিক আছে, তো তারপর একটা কোশ্চেন দেওয়া আছে, সো ব্রনস্টেড লাউরির কি তথ্য অনুযায়ী নিচের কোনটি অ্যাসিড। সো এটা আশা করি তোমাদের সবারই পারো। সো ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী অ্যাসিড কি হবে, যে কি প্রোটন দান করে। সো এমন এক যৌগ বা আয়ন যা প্রোটন দান করে। সো এটার ক্ষেত্রে আনসার কি হবে, ডি নাম্বারটা। ঠিক আছে, সো 11 নম্বর কোশ্চেনটা যদি দেখি, এখানে কি বলা আছে যে যে প্রোটন দান করতে পারে তাকে অ্যাসিড বলে। এটি অম্লক্ষার সম্পর্কিত কোন তথ্য? সো এটা বলো, তোমরা আনসার দেবো, এটা কোন তথ্য হবে। সো প্রোটনের উপর বেস্ট করে দেওয়া আসলে কার থিওরি, যেটা আমরা পড়েছি একটা ব্রনস্টেড লাউরি থিওরি। সো আনসার কি ডি নাম্বারটা। তারপরে বলছে যে কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে হলো কি কম হবে। সো এখানে সবগুলো কি অক্সি অ্যাসিড আছে, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কি কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। সো কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি তুমি হিসাব করে, এখানে ক্লোরিনের কত আসে +7, এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করো -6 +1, তাহলে আসতেছে কত, এটার ক্ষেত্রে +5, এটার ক্ষেত্রে আসতেছে কত +6, এটার ক্ষেত্রে আসতেছে কত +5। ঠিক আছে, এখানে -8 প্লাস, সরি এটার ক্ষেত্রে প্লাস, ক্যালকুলেশন করলে কত -6, এটার ক্ষেত্রে আসতেছে কত আমার +4 আসতেছে। সরি একটু আমার লিখতে ভুল হয়েছে, +4 আসছে। সো এটার কেন্দ্রীয় মৌলের জারণ মান কি সবচেয়ে, আনসার হবে কি ডি নাম্বারটা। তারপর 13 নম্বরে কি বলা হয়েছে, যে অম্লের তীব্রতার কোন ক্রমটি সঠিক। সো এখানেও কি দেওয়া আছে, সবগুলো আমরা কি অক্সিসিড দেখতে পাচ্ছি। সো এটা তোমাদের জন্য আমি এইচ ডাব্লিউ দিয়ে দিলাম। ঠিক আছে, আর অ্যাসিড বেসের যে স্ট্রেংথ আছে, অর্থাৎ যে সক্রিয়তার ক্রম আছে, এটা নিয়ে আমি আলাদা একটা তোমাদেরকে ক্লাস দিব। ঠিক আছে, সো নিচে 14 নম্বরে কি বলেছে, নিচের কোনটি লুইস অ্যাসিড। সো এটা তোমরা আনসার দাও, নিচের কোনটি লুইস অ্যাসিড হবে। সো একটু আগে আমরা দেখেছি কি এখানে কি সালফার, এটাও লুইস অ্যাসিড, BF3 এটাও লুইস অ্যাসিড, হাইড্রোজেন প্লাস এটাও কি হবে লুইস অ্যাসিড হবে, কারণ কি ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো আনসার হলো ডি নাম্বারটা সবগুলো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।